এই পৃথিবীতে আজও এমন কিছু মানুষ বাস করে যাদের পৃথিবী আমাদের পৃথিবী থেকে একেবারেই আলাদা। এমন এক জায়গা যেখানে মোবাইল নেটওয়ার্ক, গাড়ি, বিদ্যুৎ বা আধুনিক প্রযুক্তি যেন স্বপ্নের মতো, আর মানুষ প্রকৃতির হৃদস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করে। নিউ গিনি দ্বীপের ঘন রেন ফরেস্ট ঠিক তেমনই এক জায়গা। কেউ যখন প্রথমবার এই জঙ্গলে পা রাখে তখন তার মনে হয় যেন প্রকৃতি নিজেই কানে কানে ফিসফিস করে বলছে, এখানে সব কিছু চলে আমার নিয়মে। বাতাসে সারাক্ষণ ভেজা আর্দ্রতা, আকাশ ছোঁয়া গাছ, অসংখ্য অচেনা শব্দ, আর চারদিকে এমন অন্ধকার যেখানে সূর্যের আলো পথ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ে। এই জঙ্গল এক মুহূর্তেই মানুষকে বুঝিয়ে দেয় সে আসলে কতটা ক্ষুদ্র। এই জঙ্গলের হৃদস্পন্দনের মাঝেই বসবাস করে এক অত্যন্ত রহস্যময় জনগোষ্ঠী, করওয়াই জনজাতি। তারা এমন ঘরে থাকে যেগুলো দেখলে মনে হয় প্রকৃতির কোলে মানুষ কতটা বিস্ময়কর কল্পনা সৃষ্টি করতে পারে। মাটি থেকে প্রায় 30 থেকে 35 মিটার উঁচু গাছের চূড়ায় তৈরি এই ঘরগুলো শুধু থাকার জায়গা নয়, বরং তাদের সমাজের মেরুদণ্ড। এখানকার জঙ্গল মোটেও কোমল নয়, এটি কঠোর। আর এই কঠোরতাই করওয়াই জনগোষ্ঠীকে শিখিয়েছে যে জীবনের জন্য গাছের চূড়ায় থাকাই সবচেয়ে নিরাপদ। এত বছর ধরে পৃথিবী এই মানুষগুলোর সম্পর্কে প্রায় কিছুই জানত না, কারণ এই জঙ্গলে পৌঁছনোই ছিল এক প্রকার অসম্ভব অভিযানের মতো। যে সময় বিশ্ব চাঁদ ও মঙ্গল গ্রহে পৌঁছনোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়েই পৃথিবীর এই এক কোণে এমন কিছু মানুষ বাস করছিল যাদের কাছে ইন্দোনেশিয়া সরকার বা বিশ্ব এই শব্দগুলোর কোনো অর্থই ছিল না। করওয়াই জনজাতির আসল পরিচয় পৃথিবীর সামনে আসে অনেক দেরিতে, মাত্র কয়েক দশক আগে। আর এই গল্পের শুরুটা ঠিক যেন কোনো সিনেমার কাহিনীর মতো। সাল ছিল 1978। একজন নৃবিজ্ঞানী, অর্থাৎ মানব সভ্যতা নিয়ে গবেষণা করা এক বিজ্ঞানী নিউ গিনির জঙ্গলে গবেষণার উদ্দেশ্যে গিয়েছিলেন। ঘন গাছপালা, কাদামাখা পথ আর টানা বৃষ্টির মধ্যে পথ খুঁজতে খুঁজতে একদিন হঠাৎই তার চোখে পড়ে দূরে গাছের অনেক উঁচুতে তৈরি কিছু অদ্ভুত কাঠামো। সেগুলো দেখতে ছিল যেন পাখির বাসার মতো, কিন্তু আকারে ছিল অনেক বড়, এতটাই বড় যে সেখানে একটি পুরো পরিবার বসবাস করতে পারে। নিচে নেমে তিনি আশেপাশে খোঁজ খবর শুরু করেন, আর তখনই প্রথমবার তার মুখোমুখি হয় সেই মানুষের সঙ্গে। ভাবুন তো, আপনার সামনে দাঁড়িয়ে আছে এমন কিছু মানুষ যারা কখনো বাইরের বিশ্বের কোনো মানুষ দেখেনি। তারা না চেনে মোবাইল, না জানে টাকা, না বোঝে সরকার, এমনকি দেশ শব্দটিও তাদের কাছে কোনো অর্থ বহন করে না। তাদের চোখে ছিল ভয়ও, আবার গভীর কৌতূহলও। তারা জানত না সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি বন্ধু নাকি শত্রু। অন্যদিকে গবেষক নিজেও হতবাক হয়ে গিয়েছিলেন, কারণ এই মানুষগুলো এমন এক সময়ে বাস করছিল যেন তাদের ক্যালেন্ডার আধুনিক যুগ থেকে কয়েক শত বছর পিছিয়ে আছে। করওয়াই জনগোষ্ঠীর কাছে ছিল না কোনো লোহার তৈরি যন্ত্র, না কোনো মেশিন, এমনকি পরিধেয় কাপড়ও নয়। তারা কাঠ, বাঁশ আর পাথর দিয়ে অস্ত্র বানাত, শিকার করত এবং বাইরের দুনিয়ার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন জীবনযাপন করত। এই বিচ্ছিন্নতাই ছিল সবচেয়ে বিপজ্জনক বিষয়, কারণ এর অর্থ ছিল তাদের অনেক বিশ্বাস আর জীবনধারা আজও জঙ্গলের কঠোর নিয়মের ওপরই নির্ভরশীল। এই আবিষ্কার সারা বিশ্বের বিজ্ঞানীদের বিস্মিত করে তোলে। বহু গবেষক দল সেখানে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু পথ মোটেও সহজ ছিল না। না ছিল কোনো রাস্তা, না কোনো যানবাহন, শুধু ঘন জঙ্গল, সাপ ভরা জলাভূমি আর এমন গাছ যেগুলোতে ওঠাই ছিল এক কঠিন পরীক্ষা। বাইরের বিশ্ব প্রথমবারের মতো উপলব্ধি করে যে এই গ্রহে এখনও এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে একেবারে আদিম অবস্থায় জীবনযাপন করে। কিন্তু প্রশ্ন ছিল, এত বছর ধরে এই মানুষগুলো কিভাবে মানব সভ্যতার চোখের আড়ালে রয়ে গেল? এর উত্তরটা সত্যিই বেশ আকর্ষণীয়। নিউ গিনির এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গাগুলির একটি। এখানে বৃষ্টি যেন কখনোই থামে না, সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না, আর পাহাড় চূড়াগুলো এতটাই উঁচু যে মনে হয় জঙ্গলই যেন মেঘ ভেদ করে উঠে গেছে। এই কারণেই খুব সহজে কেউ এই জায়গায় পৌঁছতে পারেনি। আজও নিউ গিনির জঙ্গলের একটি বড় অংশ মানুষের কাছে সম্পূর্ণ অজানা, আর এই অজানাই করওয়াই সভ্যতাকে রহস্যের ঘেরে রেখেছে। এমন এক সভ্যতা যা ইতিহাসের বইয়ে নয়, বরং গাছের চূড়াগুলোর ওপর লেখা রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মানুষ এত উঁচু গাছে ঘর বানাই বা কেন? 30 থেকে 35 মিটার, অর্থাৎ প্রায় 10 তলা ভবনের সমান উচ্চতায়। এটা কি শুধু একটি পরম্পরা? না, এর পেছনে রয়েছে অত্যন্ত বাস্তবসম্মত চিন্তা আর জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত একটি কৌশল। প্রথম কারণ হল নিরাপত্তা। নিউ গিনির জঙ্গল যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর।
মাটিতে সবসময়ই কোনো না কোনো বিপদ ঘোরাফেরা করে। বিষধর সাপ, নারকেলের থেকেও বড় পোকামাকড়, রাতে বের হওয়া শিকারী প্রাণী এবং সবচেয়ে বিপজ্জনক হল প্রতিনিয়ত বদলে যাওয়া আবহাওয়া। এখানে বৃষ্টি কোনো তামাশা নয়, অনেক সময় হঠাৎ করে বন্যা নেমে আসে আর পুরো জমি কাদায় পরিণত হয়ে যায়। এমন পরিবেশে গাছের উপরে ঘর বানানো সবচেয়ে নিরাপদ উপায়। দ্বিতীয় কারণ হলো শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়া। আগেকার দিনে এখানে বিভিন্ন জনজাতির মধ্যে ছোটখাটো লড়াই লেগেই থাকত। এই জঙ্গলে চুপি চুপি আক্রমণ করা খুবই সহজ, কিন্তু ৩৫ মিটার উঁচুতে থাকা ঘরের বাসিন্দাদের ওপর হামলা চালানো প্রায় অসম্ভব। তাই উচ্চতাই তাদের জন্য এক ধরনের সুরক্ষা প্রাচীর হয়ে ওঠে। তৃতীয় কারণ হলো তাদের ক্ষমতা ও মর্যাদা। করোয়াই সমাজে যার ঘর যত উঁচু, সেই পরিবারকে ততটাই শক্তিশালী বলে মনে করা হয়। এটি এক ধরনের সামাজিক পরিচয়। যেমন আমাদের সমাজে বড় বাড়ি বা ভালো লোকেশন স্ট্যাটাসের প্রতীক, ঠিক তেমনই এখানে স্ট্যাটাসের মাপকাঠি হলো উচ্চতা। চতুর্থ কারণ হলো তাদের অসাধারণ ইঞ্জিনিয়ারিং দক্ষতা। আপনি ভাবতে পারেন, এত উঁচুতে ঘর কিভাবে টিকে থাকে? করোয়াই মানুষরা প্রথমে একটি বড় এবং অত্যন্ত শক্ত গাছ নির্বাচন করে। সেই গাছটাই ঘরের প্রধান স্তম্ভ বা পিলার হয়ে ওঠে। তার চারপাশে অন্য কাঠ বেঁধে পুরো কাঠামো তৈরি হয়। দড়িগুলো জঙ্গল থেকেই সংগ্রহ করা। গাছের ছাল দিয়ে তৈরি এই দড়িগুলো আশ্চর্যজনকভাবে খুবই মজবুত। এখানে লোহার পেরেকের কোনো ব্যবহার নেই, সব কিছুই প্রকৃতি থেকে নেওয়া। বাঁশ, কাঠ, পাম পাতার ছাউনি আর পাথরের তৈরি সরঞ্জাম। সবচেয়ে মজার বিষয় হলো এই ঘরগুলোর ভেতরে লিভিং রুম, রান্নাঘর, স্টোর রুম আর ঘুমানোর জায়গাও সবই থাকে। আর এই সব কিছুই ৩০ থেকে ৩৫ মিটার উঁচুতে বাতাসে ঝুলে থাকে। যখন বাতাস বইতে শুরু করে তখন পুরো ঘরটা সামান্য দুলে ওঠে, যেন মাটির ভূমিকম্প নয়, বরং গাছের উচ্চতায় এক প্রাকৃতিক দোলনা। তাদের কাছে এটি কোনো ভয়ের বিষয় নয়, বরং একেবারেই স্বাভাবিক ব্যাপার। আর হ্যাঁ, উপরে ওঠার যে সিঁড়ি আসলে শুধু একটি লম্বা বাঁশের কাণ্ড, তাতে কেটে বানানো কিছু ধাপ মাত্র। বাইরের মানুষের চোখে এটি দেখলে মনে হয় এমনভাবে ওঠা যেন নিজেকে মৃত্যুকে ডেকে আনা, কিন্তু করোয়াই শিশুরা অনায়াসেই আনন্দের সঙ্গে ওপর নিচে দৌড়াতে থাকে। উচ্চতা তাদের পছন্দ নয়, এটি তাদের জীবন, সংস্কৃতি আর নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। এই ঘরগুলো তাদের মনে করিয়ে দেয় যে তারা মাটিতে নয়, বরং প্রকৃতির সবচেয়ে নিরাপদ কোলে বসবাস করছে। আর ঠিক এই কারণেই তাদের সভ্যতা এতটা অনন্য। এবার আসা যাক করোয়াইদের সেই জগতে, যেখানে দিনের শুরু হয় পাতার মর্মরধ্বনি আর পাখির কিচিরমিচিরে, আর রাত শেষ হয় আগুনের হালকা আলোয়। আধুনিক দুনিয়ার থেকে অনেক দূরে, কিন্তু নিজেদের প্রকৃতির একেবারে কাছাকাছি। সবচেয়ে আগে কথা বলা যাক খাবারের। করোয়াই জনজাতির প্রধান খাদ্য হলো স্যাগো। এটি এক বিশেষ ধরনের গাছ যার কাণ্ডের ভেতরে সাদা স্টার্চের মতো পদার্থ থাকে। সেটি পিষে তাদের মূল কার্বোহাইড্রেট প্রস্তুত করা হয়। তবে সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো স্যাগো গ্রাবস, অর্থাৎ বড় মোটা লার্ভা। আমাদের কাছে এটি অদ্ভুত মনে হতে পারে, কিন্তু করোয়াইদের জন্য এটি প্রোটিনের সবচেয়ে মূল্যবান উৎস। শিশু থেকে বৃদ্ধ সবাই খুব আগ্রহের সঙ্গে এটি খায়। এছাড়াও তারা বন্য কলা, বন্য কন্দ, নানা ধরনের ফল এবং শিকার করা ছোট প্রাণী খেয়ে থাকে। প্রকৃতি যা দেয় সেটাই তাদের বাজার, সেটাই তাদের থালা। তাদের দৈনন্দিন জীবন খুবই সরল, কিন্তু কঠোর পরিশ্রমে ভরা। পুরুষরা শিকারের জন্য বের হয় ধনুক, বাঁশ আর পাথরের তৈরি অস্ত্র নিয়ে, আর নারীরা ঘর সামলায়, খাবার তৈরি করে আর শিশুদের শেখায় এই জঙ্গল কিভাবে কাজ করে। আর শিশুদের স্কুল কোনো ইট পাথরের ভবন নয়, পুরো জঙ্গলটাই তাদের পাঠশালা। আমরা যেমন বই পড়ে শিখি, তারাও তেমনই শেখে গাছ, নদী, বৃষ্টি আর পশু পাখির কাছ থেকে। কখন বৃষ্টি আসতে পারে, কোন পাতায় ওষুধ বানানো যায়, কোন গাছ ঘর বানানোর জন্য সবচেয়ে উপযোগী, এই সব জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম ধরেই চলে আসছে। তাদের ধর্ম আর বিশ্বাসও অত্যন্ত গভীর। করোয়াইদের বিশ্বাস প্রতিটি গাছ, প্রতিটি নদী আর বাতাসের মধ্যেও কোনো না কোনো আত্মা বাস করে। বড় গাছ কাটার আগে তারা অনুমতি চায়, কারণ জঙ্গল তাদের কাছে শুধু কাঠ নয়, এটি এক জীবন্ত সত্তা। এই কারণেই তারা প্রকৃতির সঙ্গে লড়াই করে না, বরং সম্পূর্ণ সামঞ্জস্যের মধ্যে বসবাস করে। রাতের বেলায় উঁচুতে তৈরি ঘরগুলোতে আগুন জ্বালানো হয় বা রেজিন দিয়ে বানানো মশাল ব্যবহার করা হয়। নিচে শুকনো কাঠ জ্বালিয়ে তারা পোকামাকড় দূরে রাখে। বৃষ্টি, অন্ধকার, কাদা সবকিছুই তাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ। ধীরে ধীরে আধুনিক বিশ্বের কিছু ঝলক এখন তাদেরও কাছে পৌঁছতে শুরু করেছে। কিছু শিশু ইন্দোনেশীয় ভাষা শেখার চেষ্টা করছে, কিছু মানুষ কাপড় বা ধাতব যন্ত্রও ব্যবহার করতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে, এই প্রাচীন সংস্কৃতি কি আগামী বছরগুলোতে বাঁচতে পারবে? যদি তারা জঙ্গল ছেড়ে দিক, তাহলে কি তারা তার ইতিহাস হারিয়ে ফেলবে, নাকি পরিবর্তনকে গ্রহণ করেও তাদের শিকড় ধরে রাখতে পারবে?
যখন আমরা আমাদের শহরের দ্রুত বদলানো জীবন দেখি, স্কাইস্ক্রেপার, হাইওয়ে, ইন্টারনেট, তখন অনেক সময় মনে হয় পৃথিবী খুব দ্রুত দৌড়াচ্ছে। কিন্তু করোয়াই মানুষদের দেখে এক প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে, আধুনিকতার দৌড়ের মধ্যে আমরা কি আমাদের ঘরের প্রকৃত পরিভাষা ভুলে গেছি? ঘর কি শুধু 4টি দেওয়াল, নাকি সেই স্থান যেখানে আমরা প্রকৃতি আর নিজেদের সঙ্গে সংযুক্ত হতে পারি? করোয়াই মানুষরা উঁচুতে থাকে কেবলমাত্র তাই বলে নয় যে তারা বিশ্বের কাছ থেকে দূরে থাকতে চায়। তারা সেখানে থাকে কারণ সেই স্থান তাদের শান্তি, নিরাপত্তা এবং স্বাধীনতা প্রদান করে। সম্ভবত এই কারণেই তাদের দীর্ঘ যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো উঁচুতে থাকা মানে অন্যদের থেকে দূরে সরে যাওয়া নয়, বরং নিজের অস্তিত্বকে স্পষ্টভাবে দেখতে পাওয়া। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।